তারেক রহমান মনে করতেছে আমি এত মানে বেনজিরের মতো আমি জনপ্রিয়, আমাকে এরকম স্নাইপার রাইফেল দিয়ে আমার গুলি করে মাইরা ফেলতে পারে, সুতরাং উনি মানে সেফ ফিল করতেছেন না। এবং আফটার 10 মান্থস এখন এটা এই সেম অ্যাজ দ্যাট কোয়েশ্চেন এইটাই। এখন একজনের সাথে মিটিং করতে লন্ডন কেন যাইতে হবে? তিনি কেন 10 মাসে লন্ডন থেকে আসতে পারলেন না? একটা রাজনৈতিক নেতা রিস্ক নেবেন না? আপনি সাধারণ মানুষকে যেটা বুঝাই দিলেন, সাধারণ মানুষের বোকা ভাইবা, যে সাধারণ মানুষ বোকা বুঝাই দিলাম একটা। আমি দেশকে পাকিস্তানের মতো একটা মানে ভোলাটাইল পরিবেশের মতো করে দেশে তার সামনে রিপ্রেজেন্ট করলাম, এটা কিন্তু এক প্রকার অন্যায়। প্রফেসর ইউনুস কেন তারেক রহমানের সাথে এত দেরিতে দেখা করলেন? চিফ অ্যাডভাইজার নিজে ছুটে গেলেন তার কাছে, ওয়াই সো লেট? এই নাটকটা কেন হলো? এটা 30 সেকেন্ড সময় দেন, মন্টু ভাই সম্পর্কে একটু বলি। এগুলো তো আজকাল বলা যায় না, মানে বীরশ্রেষ্ঠদের মূর্তি যখন ভাঙা হয় তখনও কেউ কিছু বলে না, সময়টা এত খারাপ। এই মন্টু ভাই যদি না থাকতেন, মন্টু, খসরু, সেলিম, এই তিনটা নাম আমরা শুনতাম 69-এ 68-এ, এনারা না থাকলে 69-এর মুভমেন্ট হতো কি না এটা সন্দেহ। মোনায়েম খানের এনএসএফের বিরুদ্ধে, এনএসএফ, মুসলিম লীগ, নেজামে ইসলাম থেকে শুরু করে যত মানে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, তাদের আক্রমণ থেকে ছাত্রলীগকে, তখন তো মানে ছাত্রলীগ এখন নিষিদ্ধ, তখন তো মানে বিরাট ব্যাপার। ছাত্রলীগকে রক্ষা করছেন প্রধানত এই তিনজন, মন্টু, খসরু, সেলিম। উনি আজকে মারা গেলেন। আমি মানে এটা খুবই একটা, আমার জন্য খুবই একটা হার্ট টাচিং ব্যাপার। যাই হোক, এখন আপনি বলছেন যে সংকট কেটে গেল কি না। হ্যাঁ, প্রথম কথা আমি যেটা বলতেছি যে ওয়াই সো লেট? প্রফেসর ইউনুস কেন তারেক রহমানের সাথে এত দেরিতে দেখা করলেন? এটা একটা মৌলিক প্রশ্ন। কিন্তু তারেক রহমান 5ই আগস্টের পরে সেলিব্রেশনেও আসতে পারলেন না, এবং দীর্ঘ 9 মাস 10 মাস আসতেই পারলেন না, এবং এখন চিফ অ্যাডভাইজার নিজে ছুটে গেলেন তার কাছে, ওয়াই সো লেট? আচ্ছা, গেলেনই যখন এবং যৌথ বিবৃতি হলো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এটা বই বিনিময় অমুক তমুক, তা আমি তো ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে একই ফ্লাইটে উনি আসবেন, তারেক রহমান এবং চিফ অ্যাডভাইজার একই ফ্লাইটে এসে ঢাকা বিমানবন্দরে 4 হাত তুলে সবাই বলবেন যে ঠিক আছে, এখন থেকে দেশে এইভাবে চলবে। তো কই, উনি তো আসলেন না, তারেক রহমান তো আসলেন না। কেন আসলেন না? এটা একটা প্রশ্ন না? আচ্ছা, কেন আসলেন না আমার কাছে উত্তর আছে, পরে আসতেছি আমি। দেখেন, নট এ সিঙ্গেল স্টেপ অ্যাহেড, এক পাও আগানো যায় নাই, যা পরিস্থিতি ছিল তাই। ঠিক আছে? কীরকম? যে যৌথ বিবৃতিটা হয়েছে বা যেভাবে হয়েছে, সেগুলো তো আগের কথা। যেমন সংস্কার, বিচার, এগুলো সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে, সম্ভব। কন্ডিশনাল না? আগেও তো কন্ডিশনাল ছিল, তো এখনও তো কন্ডিশনাল। তারপরে জুলাই চার্টার হতে হবে ঐকমত্যের ভিত্তিতে, এটা কন্ডিশনাল না? নাকি এটা নিঃশর্ত? তাইলে আগে যেসব বিষয় কন্ডিশনাল ছিল সেটা তো এখনও কন্ডিশনাল। এবং কি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হওয়া সম্ভব বা হতে পারে, কি অগ্রগতি দেখলেন আপনি? অগ্রগতিটা কি? এই যে আপনি বলতেছেন যে পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী তো এখানে কিছু নাই, এটা প্লেন অ্যান্ড সিম্পল। এটা কেন হয়েছে? কেন এই নাটকটা কেন হলো? এটা বুঝতে হবে আমাদের। সেটা হলো, এনসিপির নেতা আছেন এখানে। নাটক বলছেন কেন? বলছি আমি, এই নাটক মানে এই যে দুজনের যে হ্যান্ডশেক, তারপরে এই যে বই প্রেজেন্ট করা, অমুক তমুক, এইসবকে আমি বলছি আর কি। দেখেন, এইটা হয়েছে কি, মানে ইউনুস সাহেব মনে করতেছেন যে এনসিপির আগের যে স্ট্রেংথ, আগের যে শক্তি, সেইটা ডিকেইং। এইটা এনসিপি এখন আগের মতো স্ট্রং কোনো শক্তি না, তো এইটা উইকার হচ্ছে। এখন এই অবস্থায় যদি বিএনপি যে ঈদের আগে যে ঘোষণা দিয়েছিল যে ঈদের পরে আন্দোলন করবে তারা ডিসেম্বরে নির্বাচনের জন্য, সেইটা মোকাবেলা করা তার জন্য খুব কঠিন হয়ে পড়তো। তার তো কী বলে, সহযোগীদের মধ্যে অন্যতম হচ্ছে এনসিপি, স্ট্রাইকিং ফোর্স, এবং এটা বিরাট শক্তি তার কাছে, তার মানে প্রথম দিকে তো তাই ছিল। তো এখন এই এনসিপি দুর্বল হয়ে যাচ্ছে, ফলে এখন বিএনপিকে মোকাবেলা খুব কঠিন হয়ে যাবে। তাহলে তারেক রহমানকে থামানো দরকার, দরকার। ব্যাস, উনি গেছেন। এবং মানে বিএনপিও আসলে আন্দোলন করতে চায় না,
নানা কারণে এগুলি অনেক অনেক বড় ব্যাপার আছে, কেন বিএনপি আন্দোলন করতে চায় না, এগুলো নানা ব্যাখ্যা ট্যাখ্যা আছে। তো ওই বিএনপিও আন্দোলন করতে চায় না, আবার ইউনূস সাহেবও চাইতেছে যে বিএনপিকে গুড হিউমারে রাখা। তো রাত জোটক হয়ে গেল, হয়ে গেল, বাস ওখানে একটা বিরাট মিটিং হয়ে গেল। এখন দেখেন মানে তারেক রহমান কেন আসলেন না, হ্যাঁ এইটা মানে একই ফ্লাইটে কেন আসলেন না, এটা একটা সুন্দর দৃশ্য হইতো না, রাস্তার দুই পারে লাখ লাখ মানুষ দাঁড়ায় হর্ষধ্বনি দিত, হ্যাঁ যে বিরাট আর কি, সেটা আসলো না। তো একজন আমাকে জিজ্ঞেস বললো যে ভাই কেন আসলো না, তা আমি তো আর আসল কারণটা বললাম না, মানে সাধারণ মানুষের এত কিছু বুঝায় কী লাভ। তাই বললাম যে আসে নাই এই কি বলে যে ওই বেনজির ভুট্টোর পরিণতি যাতে তার না হয়। হ্যাঁ, বেনজির ভুট্টো 2008 সালের ইলেকশনে পাকিস্তানের ক্যাম্পেইনে বের হয়েছিল, একটা র্যালিতে জিতেছে। তো র্যালি শেষ হওয়ার পরে ওইখানে প্রথমে গুলি হয়েছে আর কি, স্নাইপার রাইফেল দিয়ে গুলি হয়েছে, তারপরে একটা আত্মঘাতী বোমা, এবং এখানে 23-24 জন মারা গেছে, উনি মারা গেছে। তো হইতে পারে তারেক রহমান মনে করতেছে আমি এত মানে বেনজিরের মতো আমি জনপ্রিয়, আমাকে এরকম স্নাইপার রাইফেল দিয়ে আমার গুলি করে মাইরা ফেলতে পারে, সুতরাং উনি মানে সেফ ফিল করতেছেন না। আমি কিন্তু এইটা তাকে বুঝালাম, এটা কিন্তু আমার মনের কথা না, এটা আমি তাকে এমনি বুঝাইলাম আর কি, সাধারণ মানুষ কি করবেন। তো দেখেন অনেক ঝামেলা আছে কিন্তু রাজনীতিতে। আপনি নিশ্চয়ই জানেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় যে হাইকোর্ট যে খালাস করে দিল আসামিদের, এইটার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করছে, ঠিক আছে, এবং এই আপিল গৃহীত হয়েছে, তাইলে কেন রাষ্ট্রপক্ষ আপিল করতে যাবে আমাকে বলেন? মানে হাইকোর্ট তো খালাস দিয়ে দিচ্ছে, তাই না? আবার এটাকে ক্যারি ফরওয়ার্ড করার দরকারটা কি? তাহলে নিশ্চয়ই এখানে একটা উদ্দেশ্য আছে, তাই না? যেহেতু রাষ্ট্র নিজে এটাকে কি বলে যে আপিল করছে, তাইলে মানে খেলাটা শেষ হতে দিচ্ছে না সরকার, খেলাটা শেষ হতে দিচ্ছেন না। কতগুলো মানে মানে গেম হচ্ছে, কিছু কিছু। হ্যাঁ, আবার আসবো কত গেম। আচ্ছা, আমি একটু অনেকরে আপনার কাছে আসতে চাই। এতদিন সরকারের কাছে এনসিপি একটা গুরুত্ব পেত, ভাই বলছিলেন যে এখন সরকার মনে করছে যে এনসিপি আসলে সেই গুরুত্ব পাবার যোগ্য না, এর জন্য সরকার বিএনপির দিকে একটু হেলে যাচ্ছে, আসলে কি তাই? আচ্ছা, প্রথমত বিষয় হলো মানে এটা তো এই অপবাদ তো আমাদের নিয়ে এত এখন পর্যন্ত ঘুরতে হয়েছে। তাও মনে করেন যে আমরা কিংস পার্টি, আমাদের কিং রেডি করতেছে, তাও এমন লোকজনদের কাছ থেকে শুনতে হয়েছে তারা যেই পার্টি করে সেই পার্টি একই সাথে সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশের প্রধান বসে পার্টি বানাচ্ছেন। এই পদ্ধতিতে গড়া পার্টি যারা, সেই পার্টির লোকজন আমাদের কিংস পার্টি বলতেছে। তো মনে করেন আমরা তো আসলে ওই বিষয়গুলো নিয়ে এখনো অনেক কম আলাপ করি। আমরা আলাপ করলে যদি হিস্ট্রিতে ফিরে যেতে পারতাম যে 77-এর পর থেকে 81 পর্যন্ত যে ইলেকশন হইলো না, 81-এ ইলেকশন এটা বা কেমনে হইলো, এর আগে গণভোটে কি হইলো, কিভাবে বারবার ইলেকশন পিছাইলো, কিভাবে সব কিছু জায়েজ করে নেওয়া হইলো। তো আমি ওই আলাপে প্রথমত যাবই না। আমরা একটা খুব সিম্পল কথা বলতেছি। দেখেন, একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে একটা সরকার স্থাপিত হয়েছে। প্রথম দিন থেকে এটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড সিম্পল, ওই গভর্নমেন্টে প্রত্যেকটা ব্যক্তির নাম কিন্তু আমরা লিখি নাই, এবং এইটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল ফোর্স অস্বীকার করতে পারবে না যে সেই সময় তাদের সাথে কথা বলা হয় নাই, তাদের কাছ থেকে সুপারিশ শুনতে চাওয়া হয় নাই, এবং কোনো শক্তি বলতে পারবে না যে তাদের সুপারিশ করা লোকজন সবাই তো নিশ্চয়ই আসতে পারতেছে না, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, এখানে অনেকগুলো পাওয়ার স্টেকের বিষয় আছে। ফলে এই গভর্নমেন্টটা কিন্তু আলটিমেটলি সবার একরকম কনসার্ন নিয়েই এই গভর্নমেন্টটা তৈরি হয়েছে। সো বেসিক্যালি এই গভর্নমেন্ট কোনোভাবে এনসিপির একক গভর্নমেন্ট হওয়ার তো সুযোগ নেই। তাহলে তো দেখা যেত আমরা এই সবগুলো নাম ঠিক করতাম, তুমি মানো আর না মানো এটাই তোমার মানতে হবে, এটা মেনে চলতে হবে। তো এটা তো এখানে হয় নাই। তো প্রথমত একটা বিষয় এখানে কমপ্লিট, এই গভর্নমেন্ট আসলে আমাদের না। এখন আমরা কি বুঝতে পারি যে সেটা হলো ডক্টর ইউনূস কী কারণে লন্ডন গেছেন, আলাদা করে মিটিং করছেন, সেটা ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূসের যে প্রেস সচিব আছে বা তাদের যে অফিস আছে, সেই অফিস মানে বেটার টু আনসার দ্য কোয়েশ্চেন। এটা আসলে আমাদের দায়িত্ব বলে আমি মনে করি না। আমরা এই মিটিংটাকে কীভাবে দেখি, এইটা বরঞ্চ আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের প্রধানের সাথে ডক্টর ইউনূস বা গভর্নমেন্টের পক্ষ থেকে মিটিং হবে, এটা আমরা খুবই স্বাভাবিকভাবে নেই, এবং আমরা মনে করি এটা একটা স্বাভাবিক প্র্যাকটিসের মধ্যে এই টাইপের গভর্নমেন্টের থাকা উচিত। কারণ যেহেতু এটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট, প্রত্যেকটা ফোর্সের গভর্নমেন্ট, প্রত্যেকটা ফোর্সের সাথে একটা যোগাযোগ রাখা উচিত। এবং আফটার 10 মান্থস এখন এটা এই সেম অ্যাজ দ্যাট কোয়েশ্চেন এইটাই। এখন একজনের সাথে মিটিং করতে লন্ডন কেন যাইতে হবে? তিনি কেন 10 মাসে লন্ডন থেকে আসতে পারলেন না? একটা রাজনৈতিক নেতা রিস্ক নেবেন না?
আপনি সাধারণ মানুষকে না, যেটা না। বুঝাই দিলেন, সাধারণ মানুষের বোকা ভাইবা, হ্যাঁ। যে সাধারণ মানুষ বোকা বুঝাই দিলাম একটা। আমি দেশকে পাকিস্তানের মতো একটা মানে ভোলাটাইল পরিবেশের মতো করে দেশে তার সামনে রিপ্রেজেন্ট করলাম, এটা কিন্তু এক প্রকার অন্যায়। কারণ আপনি বলে দিলেন একজন অ্যাসাসিনেশন হয়ে যাবে বাংলাদেশে আসলে। সো তার মানে তো বাংলাদেশে আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, কিন্তু তাই বলে একজন অ্যাসাসিনেশন হয়ে যাবে দেশের মধ্যে, সকল প্রকার সিকিউরিটি ফেল করে যাবে, আরে ওটা তার তো মানে আমি একটা এটা humor failed করছি। রাষ্ট্র। আমি তো হিউমার, আমি ওইটাই তো, বললামই তো এটা আপনি তো সাধারণ সেটাই তো, একটা সাধারণ মানুষকে তো আমরা এইভাবে একটা রিপ্রেজেন্ট করলাম, দ্যাট দ্য স্টাইল অফ আওয়ার এটা কান্ট্রি। তো আমার কথা না, আমি তো বলেই নিছি। না না না, তা তো নিশ্চয়ই আপনি সাধারণ মানুষটাকে বলছেন না, হ্যাঁ। সেটাই আমি বলতেছি।